বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। অবশেষে গ্রেফতার হলেন অপরাজিতা ইন্টারন্যাশনালের প্রধান শারমিন জাহান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMUতে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের করা মামলার আসামি তিনি। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শারমিনকে গ্রেফতার করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক কেন্দ্রীয় কমিটির নেতা। নিম্নমানের মাস্ক ব্যবহারে BSMMU এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আপত্তি জানালে বিপাকে পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। করোনা ইউনিট চালুর পর থেকে সেবা দেয়া ডাক্তার ও অন্য কর্মীদের জন্য N95 মাস্ক সরবরাহের উদ্যোগ নেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দরপত্রে অংশ নেওয়া কয়েকটি প্রতিষ্ঠানের ভেতর কার্যাদেশ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল, যার স্বত্বাধিকারী শারমিন জাহান সাবেক ছাত্রলীগ নেত্রী, মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তার সরবরাহ করা নিম্নমানের মাস্ক নিয়ে অস্বস্তিতে পড়েন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। যারা করোনা ইউনিটে কাজ করে তাদের তো জীবনের ঝুঁকি। এটা আমরা বলছি, এরা নিতেছে, আমাদের বিশেষ এটা পদক্ষেপ নিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় প্রতিটির দাম 730 টাকা করে। প্রথম দফায় 13,000 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু মাস্কের মান দেখে হতবাক স্বাস্থ্যকর্মীরা। তাদের আপত্তির মুখে নড়ে চড়ে বসে প্রশাসন। সরবরাহকারী প্রতিষ্ঠানের উপর পুরো দায় চাপিয়ে প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মামলা করব না, আমার ডাক্তারদের সাথে আমার সাথে চিট করছে, তাদের জীবন নিয়ে করছে, এটা মামলা করব না, এমনি ছেড়ে দেবো না। আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য ভিসি পরামর্শ দেন হাসপাতালের পরিচালকের সাথে যোগাযোগ করতে। পরিচালক দাবি করেন যাচাই বাছাইয়ের সময় কোনো ত্রুটি পাওয়া যায়নি। তৃতীয় লট ওটা নিয়েও তেমন অভিযোগ ছিল না। চতুর্থ লট যেটা দিল, এইটা নিয়ে পরবর্তীতে আমরা গ্রহণ, বিতরণ এবং এটাকে নিয়ে যখন ডাক্তারদের ভিতরে, তখন দেখা গেল যে এর ভিতরে কিছু অসামঞ্জস্য পাওয়া গেছে অ্যাজ পার স্পেসিফিকেশন। জনগণের পাশে দাঁড়ায়, জীবনকে বাজি রেখে হচ্ছিল তারা জনগণের জন্য দাঁড়াবে। এখন তারাই যদি এভাবে প্রতারিত হয় তাহলে তো খুব দুঃখজনক। তবে গ্রেফতার হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের কাছে পুরো প্রক্রিয়াকে ষড়যন্ত্র বলে দাবি করেন সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহান। 25 লাখ টাকার প্রোডাক্ট আমি জমা দিয়েছি, তার মধ্যে 960 পিস আমাকে ব্যাক করেছে। ওইটা বাদ দিয়ে 18 লাখ টাকা থাকে। আমি ফুললি ষড়যন্ত্রের শিকার। এই স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা নাকি দুর্নীতি হচ্ছে, সেগুলার কোনো বালাই নাই। আমি এখানে এখনো পেমেন্টও রিসিভ করলাম না। আমার এটা একদম মামলা পর্যন্ত চলে গেছে। সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অস্বস্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ব্যস্ততার কারণ দেখিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি উপাচার্য। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আহমদ রেজা। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। রেজা, আমরা জানতে পারছি অপরাজিতা ইন্টারন্যাশনালের শারমিন জাহানকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে গ্রেফতারের পর পুলিশ গণমাধ্যমের সাথে কথা বলেছে কিনা, আর এই গ্রেফতার কার্যক্রম নিয়ে আপনারা আর কি ধরনের তথ্য পাচ্ছেন? রাহাত, মূলত অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আটক করা হয়েছে রাত 10:30টার সময় এবং তাকে নগরীর শাহবাগ এলাকা থেকে মূলত তাকে আটক করা হয়। সেই তথ্যটুকু নিশ্চিত করেছে রমনা জোনের ডিসি আজিজুল হক এবং পুলিশের গোয়েন্দা শাখা তাকে আসলে মূলত আটক করেছে। এবং সেই তার বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ গতকালকে শাহবাগ থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাটি করে BSMMU কর্তৃপক্ষ। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি হচ্ছে যে BSMMU হসপিটালে করোনার যে ফ্রন্টলাইনার্স রয়েছেন, অর্থাৎ চিকিৎসকরা রয়েছেন, তাদের যে মাস্কটি রয়েছে সেই মাস্কটি, অর্থাৎ N95 মাস্কটি, সেটি আসলে নকল। সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে BSMMU কর্তৃপক্ষ গতকালকে মামলা করেছিল শাহবাগ থানায় এবং তার প্রেক্ষিতে কিন্তু মূলত আজকে তাকে আটক করা হয়। তবে এই আটকের আগে ঠিক 9টা থেকে 9:30টার দিকে কিন্তু যমুনা টেলিভিশনের সাথে এই শারমিন জাহান কথা বলেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন যে
এটি আসলে তার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলাটি করা হয়েছে। কেননা তিনি বলেছেন যে 4টি লটে মূলত তিনি বিএসএমএমই কর্তৃপক্ষকে তার যে মাস্কগুলো অর্থাৎ অপরাজিত ইন্টারন্যাশনাল মাস্কগুলো সরবরাহ করেছিল এবং সেই সরবরাহ করার আগে কিন্তু প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু যে মাস্কের যে কার্যকারিতা কিংবা মাস্কের যে উপযোগিতা সেটি কিন্তু মানসম্পন্ন অবস্থায় ছিল। ফলে পরবর্তীতে গিয়ে যেই অভিযোগ, এই অভিযোগটি আসলে মূলত তার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে করা হয়েছে বলে তিনি মনে করেন। ফলে এই জায়গাটি আসলে তার বক্তব্য, সেটি যমুনা টেলিভিশনকে রাত 9:30টার সময় তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সেটি আসলে মূলত এরপরে ডিবির যে কার্যক্রম সেটি আসলে আজকে আটক করার পর তাকে এখানেই রাখা হয়েছে রাতে, এবং কালকে আসলে আগামীকাল গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে পুলিশের গোয়েন্দা শাখা থেকে, এবং সেখানে আসলে বিস্তারিতভাবে তার যে গ্রেফতারের যে বর্ণনাটুকু কিংবা তার যে পরবর্তী কার্যক্রম কি করা হবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। রাহাত। রেজা, ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 35 জন। দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2548 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে 2836 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,027টি। সংক্রমণের 138তম দিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা 2,18,658 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,768 জন, আর সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,20,976 জন। সুস্থতার হার 55.33%। আজ যে 35 জনের মারা যাওয়ার খবর জানানো হয়েছে তাদের মধ্যে পুরুষ 28 জন ও 7 জন নারী। সবাই যেন সঠিকভাবে মাস্ক পরি এবং বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং জনসমাগম, জনসমাবেশ এগুলোতে এড়িয়ে চলি। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খাদ্য তালিকায় এইসব খাদ্য রাখি। বাধ্যতামূলক করার পরও অনেকেই এখনও মাস্ক পরার ব্যাপারে উদাসীন। কেউ কেউ সাথে রাখলেও ঠিকমতো পরছেন না। বেশি অসতর্কতা দেখা যাচ্ছে নিম্ন আয়ের বয়স্ক কর্মজীবীদের মধ্যে। বিপরীত দিক থেকে অনেকটাই সচেতন মধ্যবিত্ত আর উচ্চবিত্তরা। শাকিল হাসানের প্রতিবেদন। বাইরে বের হওয়া নগরবাসী প্রায় সবার সঙ্গেই রয়েছে মাস্ক, তবে বেশিরভাগই সঠিকভাবে তা ব্যবহার করছেন না। কারো মাস্ক পকেটে, আবার কারো থুতনিতে। ভাইরাসের প্রবেশপথ নাক ও মুখ ঢেকে রাখে মাস্ক, কিন্তু মাস্ক সঠিকভাবে সঠিক স্থানে না পড়লে থেকে যায় ঝুঁকি। করোনা ভাইরাস নিয়ে এত আলোচনা যে এসব আর কারো অজানা নয়, তবুও ভুলে যান অনেকে। অসতর্কতায় অরক্ষিত করে তোলেন নিজেকে। মাস্ক কই? মাস্ক পকেটে। মাস্ক কি পকেটে রাখার জন্য? না, আমি জিনিস ছিল বলে মাস্কটা করতে পারি নাই। 2 হাতে তো মাছ গাড়ির ভিতরে যেটা কাটছে তো একটু বেশি অসতর্ক কর্মজীবী বয়স্করা। অনেক তরুণদের মধ্যেও দেখা যায় উদাসীনতা। তারা আবার অজুহাত খোঁজেন মাস্ক না পরার। হ্যাঁ, নিয়ে আসারটাই না, লেগা নিয়ে আসারটাই না, তো একটু সারা লাগে, কষ্ট হচ্ছিল আর কি, এই কারণে গরমের কারণে মানে সমস্যা লাগবে। সবাই খুলছি এই মাস্ক পরে থাকলে তো মনে করেন যে কানের মধ্যে ভীষণ ব্যথা করে, যে এটার কারণে। গুলশান আর কারওয়ান বাজার দুটি এলাকার ভিন্ন অর্থনৈতিক অবস্থার মানুষের মাঝে মাস্ক ব্যবহারের তুলনামূলক একটা চিত্র পাওয়া যায়। গুলশানে বেশিরভাগই সচেতন, আর কারওয়ান বাজারে কর্মজীবীদের অনেকেই অসতর্ক, অথচ এখানে সমাগম অনেক। তাই মাস্কই হতে পারে সুরক্ষার উপায়। পকেটে মাত্র খেলাম তো, পকেটে ওই যে পকেটে আছে মাস্ক। মাস্ক খুঁটিয়ে রাখছেন কেন? অ্যাকচুয়ালি সবসময় মানে মাস্কটা অনেক সময় যে নিঃশ্বাসের একটু ঝামেলা হয় আমাদের, যেমন আমার একটু নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, এর জন্য মাঝে মাঝে এটা খুলে রাখি। এখানে আসছে, আমি রাখছি, এই যে পড়ে গেছে। করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে বন্ধ ছিল স্বাভাবিক জীবনযাপন। অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর জন্য আবারও সবকিছু চালু হলে শারীরিক দূরত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। শাকিল হাসান,
যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎ দেয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার দেশের ইমিগ্রেশন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুয়ালালামপুরের জালান পাহাং এলাকা থেকে তাকে আটক করে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মালয়েশিয়ার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে একটি ডকুমেন্টারি সম্প্রচার করে। এতে মালয়েশিয়া সরকারের সমালোচনা করে বিদেশিদের উপর নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। এই প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়েছিলেন রায়হান। এর পরপরই তার বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুরু হয় তদন্ত। পরবর্তীতে রায়হান কবিরের সন্ধান চেয়ে তার ছবিসহ একটি নোটিশও জারি করে কর্তৃপক্ষ। রায়হানের ওয়ার্ক পারমিটও বাতিল করে মালয়েশিয়া সরকার। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে কয়েকজন বাংলাদেশি যাত্রীকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। লন্ডন সময় শুক্রবার তাদের একটি ফ্লাইটে না তুলে ফেরত পাঠানো হয়। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন বলছে, দূতাবাসের দেয়া হেলথ ডিক্লারেশন কার্ড থাকার পরও কেন যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, কাতার এয়ারওয়েজ কোনো দূতাবাস নয়, সরাসরি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিক্লারেশন কার্ড গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আর সে কারণেই বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি কাতার এয়ারওয়েজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, আপনার কাছে জানতে চাই, কাতার এয়ারওয়েজের যে ঘটনা, এই ঘটনার ব্যাখ্যা তারা এখনও দেয়নি। এই ঘটনা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য কি পাচ্ছেন, আর দূতাবাস নতুন করে কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা? ধন্যবাদ রাহাত। আসলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের যে ফ্লাইটে বাংলাদেশিরা ওনারা বোর্ডিং করেছিলেন, বোর্ডিং করার পরে ওনাদেরকে যেতে দেওয়া হয়নি গতকালকে, এবং এটা বলা হয়েছে যে এখন থেকে আর যে হেলথ ডিক্লারেশন বাংলাদেশ হাই কমিশন থেকে নেওয়া হয় এবং এই হেলথ ডিক্লারেশন দিয়ে আর যাওয়া যাবে না। তো তারা বলছে যে কোভিড-19 পরীক্ষা পুরোপুরি পরীক্ষা করেই যেতে হবে। তো এ ব্যাপারে তারা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি, এবং এ ব্যাপারে আমি যোগাযোগ করেছি লন্ডন হাই কমিশনের সাথে। হাই কমিশন থেকে বলা হচ্ছে, লন্ডন হাই কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলেছেন যে তাদের পক্ষ থেকে তারা এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন, এবং তারা কিন্তু একটা খবরে এসেছিল যে তারা হেলথ ডিক্লারেশন যে বন্ধ করে দিচ্ছেন সনদটা, কিন্তু হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনারা হেলথ ডিক্লারেশন এখনো দিয়ে যাবেন, ওনারা এখনো বন্ধ করেন নাই। তো এখনো জানা যায়নি যে কি কারণে কাতার এয়ারওয়েজ এটা করেছে, এবং হাই কমিশন থেকে বলা হয়েছে তারা এবার খতিয়ে দেখছেন, এবং আমাদেরকে যখনই তারা কোনো খবর পাবেন আমাদেরকে সংবাদ মাধ্যমকে জানাবেন, আমাদেরকে ওনারা বলেছেন। সাদেক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, অন্যান্য এয়ারলাইন্সগুলোতে আসলে কী ধরনের নিয়ম মেনে চলা হচ্ছে, এবং সেই ফ্লাইটগুলোতে বা সেই এয়ারলাইন্সগুলোতে বাংলাদেশি যাত্রীরা কি ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারছেন? আসলে আমি আজকেই যোগাযোগ করেছি বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের সাথে। বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে গত সপ্তাহে বাংলাদেশের সিভিল এভিয়েশন থেকে ওনাদের কাছে একটা নির্দেশনা এসেছে যে এখন থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদেরকে বলেছে যে এখন থেকে আর ওই ডিক্লারেশন দিয়ে আর বাংলাদেশে যাওয়া যাবে না। তাদেরকে প্রপার ওয়ে ব্রিটেনের যে স্বাস্থ্য সংস্থা NHS থেকে সার্টিফিকেট অথবা কার্যকরী যে সংস্থাগুলো আছে এদের থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো আগামীকালকে রবিবার বাংলাদেশ বিমানের যে ফ্লাইটের যাত্রীরা আছেন তাদেরকে ইতিমধ্যে বিমানের যে কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে আপনাদেরকে পুরোপুরি কোভিড-19 যে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এয়ারপোর্টে আসতে হবে। যদি পজিটিভ থাকে অথবা সার্টিফিকেট না থাকে তাহলে ওনারা কাউকে বিমানে ভ্রমণ করতে দিবেন না। এবং ওনারা এও জানিয়েছেন যে যদি কোনো কারণে কেউ সার্টিফিকেট নিয়ে আসতে না পারেন তাহলে ওনাদেরকে পরবর্তী ফ্লাইটের জন্য রাখে দেওয়া হবে। এবং ওনারা বলেছেন যে পরবর্তী ফ্লাইটে যে নতুন করে যে ওনারা ফিস নেবেন না, শুধুমাত্র যদি ফ্লাইট
আপনারা জানেন যে অনেক ক্যাটাগরি থাকে সিটের, যদি হাই সিট থাকে তাহলে ওই টাকাটা পে করতে হবে এবং কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। তো এটাই জানিয়েছেন, এটা সিভিল এভিয়েশনের নির্দেশনা বলে আমাকে জানানো হয়েছে বাংলাদেশ বিমান থেকে। সাদেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 24 ঘন্টায় আরও 6,300 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় 3.25 লাখ। এনে বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্ত 1,57,50,000 মানুষ। মারা গেছেন 6,38,000-এর বেশি। বৃহস্পতিবার 1100-র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,47,000। দেশটিতে আক্রান্ত 42 লাখ মানুষ। ব্রাজিলে 84,000 ছাড়িয়েছে প্রাণহানির সংখ্যা, আক্রান্ত প্রায় 23 লাখ। মেক্সিকোতে মোট মৃত্যু হয়েছে 42,000-এর বেশি, আক্রান্ত 4.25 লাখ। এদিন ভারতে মারা গেছেন আরও 750-র বেশি মানুষ। বিশ্বজুড়ে ষষ্ঠ দেশ হিসেবে মৃত্যুর সংখ্যা 31,000 ছুঁই ভারতে। মহামারী মোকাবেলার স্বাভাবিক জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছে মানবজাতি। পরিবর্তিত এই জীবনযাত্রা আর কখনোই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি এখন দক্ষিণ আফ্রিকা। পুরো আফ্রিকা অঞ্চলে মহামারীর সবচেয়ে বড় হটস্পট। এপ্রিলের শেষ সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ 4,000 ছাড়ায়। 2 মাসে এ সংখ্যা 10 গুণ বেড়ে এখন 4 লাখেরও বেশি। একই সময়ে মৃত্যুও বেড়েছে 10 গুণ। এই অবস্থায় 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল। আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তদের অর্ধেকই দক্ষিণ আফ্রিকার নাগরিক। আমরা চাই না স্কুলগুলো ভাইরাস সংক্রমণের মাধ্যম হয়ে উঠুক। আগামী 4 সপ্তাহে মহামারী নিয়ন্ত্রণে সর্বশক্তি প্রয়োগ করবে সরকার। কঠোর লকডাউনের মধ্যেও ভিক্টোরিয়ার নিউ সাউথ ওয়েলসে পরিস্থিতির ক্রমশ অবনতিতে 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু সংক্রমণ দেখছে অস্ট্রেলিয়া। সংক্রমণ বাড়তে থাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাম্পলোনা সহ স্পেনের কয়েকটি শহর এবং বেলজিয়ামে। ভাইরাসের রেকর্ড সংক্রমণ অব্যাহত আছে বৈশ্বিক মহামারীর কেন্দ্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতে। বিশ্বে করোনা আক্রান্ত 1.5 কোটি মানুষের অর্ধেকই 3 দেশের নাগরিক। তাই বলে বাকি দেশগুলোর জন্য এটি স্বস্তির খবর নয়। এই মহামারী আমাদের জীবনযাত্রা বদলে দিয়েছে। বেশিরভাগ মানুষ আজও করোনা ভাইরাসের অস্তিত্ব স্বীকার করেন না। যতদিন এই প্রবণতা থাকবে, সংক্রমণ বন্ধ হবে না। ঝুঁকিতে থাকবেন বিশ্বের প্রতিটি মানুষ। জানুয়ারিতে প্রথম সংক্রমণ শনাক্তের পর মারাত্মক ছোঁয়াচে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 50 লাখ ছাড়ায় 4.5 মাস পর এ সংখ্যা দ্বিগুণ হয়ে কোটির ঘর ছুঁয়েছে মাত্র 1.5 মাসে। আর সবশেষ অর্ধকোটি সংক্রমণ শনাক্ত হয়েছে এরও অর্ধেক সময়, মাত্র 3 সপ্তাহে। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আজিমউদ্দিন অভি। আপনার কাছে জানতে চাই, আজকের যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কি? নিশ্চয়ই 1100-র বেশি মানুষের প্রাণহানির খবর আমরা পেয়েছি। আর অন্যান্য রাজ্যে সংক্রমণ কিভাবে ছড়াচ্ছে, কতটা কোন মাত্রায় ছড়াচ্ছে? জি, ধন্যবাদ রাহাত। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে বিশেষ করে কয়েকটি অঙ্গরাজ্যে ইতিমধ্যে আক্রান্তর সংখ্যাটা অনেক বেশি। যে জায়গাগুলোর মধ্যে রয়েছে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, এই জায়গাগুলোতে বর্তমানে আক্রান্তর সংখ্যা বেশি। আরেকটি কথা না বললে নয়, মৃত্যুর সংখ্যা যদিও কয়েকদিন আগে আমরা অনেক কম পেয়েছি, জুন মাস থেকে প্রায় অনেক মৃত্যুর সংখ্যা কম ছিল, সেটি গত 2 দিন আগে থেকে আবার 1000-এর উপরও যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, সেইটিও আমরা দেখতে পেয়েছি। কারণ আপনারা জানেন যেই জায়গাগুলো বর্তমানে আক্রান্ত সংখ্যাটা বেশি, তার মধ্যে হটস্পট হিসেবে পরিচিত সেটি হলো ফ্লোরিডা। সেখানে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকে সুস্থ হচ্ছে, সেই খবর আমরা পাচ্ছি। আর ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যে জায়গাগুলোতে আক্রান্ত সংখ্যাটা অনেক বেশি, সেই জায়গাগুলোতে ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে সেখানে লকডাউন করা হচ্ছে। বিশেষ করে টেক্সাসের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, গভর্নরের পক্ষ থেকে বিভিন্ন রেস্টুরেন্ট, বার, বিনোদন কেন্দ্রগুলো লকডাউন করা হচ্ছে। আর আক্রান্তের সংখ্যা বেশি হলো, মৃত্যুর সংখ্যা কম, যদিও মৃত্যুর সংখ্যা 2 দিন পর্যন্ত বেশি। আবার যারা ইতিমধ্যে
আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, সেই দিক থেকে অনেকে সুস্থ হয়ে আসছেন। আবার আমরা যে খবরগুলো বিশেষ করে ফ্লোরিডা থেকে পাচ্ছি, অনেকে আক্রান্ত হচ্ছেন, তবে হসপিটালাইজটা কম, সেটি আমরা খবর পাচ্ছি অনেকের কাছ থেকে। এক্ষেত্রে আসলে যে আক্রান্তর কারণটা আমরা অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যে বিষয়টা জানাচ্ছেন, আসলে আপনারা জানেন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সামার, সেদিক থেকে মানুষ বাসা থেকে বের হচ্ছে, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যাচ্ছে, ঘোরাঘুরি করছে। এই দিক থেকে সংক্রমণটা বেশি বেড়ে গেছে। মানুষ অভি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে। আসলে যারা এখন আমেরিকায় আছেন প্রবাসী বাংলাদেশিরা, তাদের এই পর্যায়ে সংক্রমণের মাত্রা কেমন, আর মৃতের সংখ্যা আমরা বেশ কিছুদিন ধরে শুনিনি, নতুন করে কোনো মৃত্যুর খবরও আছে কিনা? জি মিনহাজ, সর্বশেষ বাংলাদেশিদের আমরা নিউ ইয়র্কে যখন একসময় হটস্পট হিসেবে পরিচিত ছিল, দীর্ঘ 3 মাস পর্যন্ত আমরা বাংলাদেশিদের মধ্যে প্রায় 270 জন মানুষ বাংলাদেশের মৃত্যুর খবর পেয়েছি। তার মধ্যে 250 জন শুধু নিউ ইয়র্কে ছিল। এখন যেই জায়গাগুলো, যে অঙ্গরাজ্যগুলোতে বর্তমানে আক্রান্তের সংখ্যাটা বেশি হটস্পট হিসেবে পরিচিত, সেই জায়গাতে আমরা তেমন বাংলাদেশিদের মৃত্যুর খবর পাইনি। যদিও আক্রান্তের খবর পাচ্ছি, সেই দিক থেকে অনেকে সুস্থ হচ্ছেন সেই খবর আমরা পাচ্ছি। কারণ আপনারা জানেন আমরা নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি বসবাস করে, তুলনামূলক যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তুলনায়। সেই দিক থেকে ফ্লোরিডাও অনেক বাংলাদেশিরা বসবাস করেন। আমরা অনেকের খবর পাচ্ছি তারা অসুস্থ থাকার, আক্রান্ত হওয়ার পরেও তারা বাসা থেকে অনেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন, আইসোলেশনে ছিলেন, অনেকে সুস্থ হচ্ছেন। আবার বেশ কয়েকজনের খবর পেয়েছি তারা আইসিইউর মধ্যে থাকার পরে তারপর সুস্থ হয়ে ফিরছেন। এই ধরনের অনেক খবর পেয়েছি, তবে মৃত্যুর সংখ্যা তেমন একটি আমরা এই মুহূর্তে পাইনি। মিনহাজ। অভি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বৈশ্বিক মহামারী, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং পরবর্তী অর্থনীতিতে গতি ফেরাতে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সরবরাহ অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। সে সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক বেশি শক্তিশালী। ওবায়দুল কাদের আরও জানান, নিজেদের দুর্বলতা ঢাকতে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপির নেতারা পথহারা পথিকের মতো প্রলাপ বকছেন। একদিকে করোনার ক্ষতিকর প্রভাব মোকাবেলা, মানুষের জীবন জীবিকা সচল করা, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি ও বন্যা কবলিত মানুষের আশ্রয়, খাদ্য, চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং করোনা ও বন্যা পরবর্তী অর্থনৈতিক পুনর্বাসন কার্যক্রমে জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। গতি ফিরছে পোশাক রফতানিতে, কিন্তু শ্রমিকদের বেতন দেওয়ার পর্যাপ্ত পুঁজি নেই মালিকদের হাতে। ঈদের আগে স্বল্প সুদে ঋণ চান তারা। ব্যবসায়ী নেতাদের দাবি, করোনাকালে স্বাভাবিক নিয়মে মজুরি দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। তার উপর ঈদের আগে জুলাইয়ের বেতন অগ্রিম পরিশোধের চাপ অযৌক্তিক। সুশান্ত সিনহার প্রতিবেদন। করোনার মধ্যেও খানিকটা ঘুরে দাঁড়িয়েছে রপ্তানি খাত। বাতিল হওয়া বেশ কিছু আদেশও ফিরে পেয়েছে পোশাক কারখানাগুলো, কিন্তু এখনও যথেষ্ট নয় বলে আবারও সরকারের কাছে স্বল্প সুদে ঋণ সহায়তা চেয়েছেন পোশাক মালিকরা। যেই রপ্তানিটা আমাদের যাচ্ছে সেটাও কিন্তু আমাদের বায়াররা আমাদেরকে 180 দিন পরে, কখনো কোনো বায়ার 195 দিন পরে পেমেন্ট দিবে বলে আমাদেরকে ঘোষণা দিয়েছে, এবং সেই শর্তেই তারা আমাদের কাছ থেকে বর্তমানে শিপমেন্টগুলি নিচ্ছে। টোটাল আমাদের সেক্টরের হাতে আগামী 2-3 মাসে 50 to 60% বেশি অর্ডার কিন্তু হাতে নেই। ফলে আমরা কিন্তু ওই সময় আমাদের পক্ষে বেতন ভাতা দেওয়া আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। ওই কারণে আমরা আরো 3 মাসের জন্য এই সুবিধাটা চেয়েছি। বিজনেস পজিশন সেটার উপর বেস করে সাপোর্টটা দেওয়া দরকার এই মুহূর্তে, সো দ্যাট এই ঈদটা আমাদের শ্রমিক ভাই বোনেরা এবং তারা যেন সুন্দরভাবে ঈদটা করতে পারে। শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠকে সোমবার সিদ্ধান্ত হয় 30 তারিখের মধ্যে পোশাক শ্রমিকদের জুলাই মাসের অর্ধেক বেতন সহ ঈদ বোনাস পরিশোধের। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেতন ভাতা পরিশোধে কতটা প্রস্তুত
পোশাক খাতের 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। নির্ধারিত সময়ে বেতন দেওয়ার নির্দেশ কি পৌঁছেছে সদস্যভুক্ত কারখানাগুলোতে? জুন মাসের বেতনই এখনো আমরা অনেকে দিতে পারিনি, সেখানে জুলাই মাসের বেতন অ্যাডভান্স দেওয়া 50%, এটা আমি মনে করি যে এটা অনেকের পক্ষে সম্ভব হবে না। এতে একটা শ্রম অসন্তোষ তৈরি হতে পারে, কারণ সরকারের দিক থেকে যখন একটা ঘোষণা এইভাবে আসে তখন শ্রমিকদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়। বিজিএমএ মেম্বাররা তারা অপ্রাণ চেষ্টা করছেন তাদের ব্যাংকের সহযোগিতার মাধ্যমে জুলাইয়ের একটা পোর্শন দেওয়ার ব্যাপারে, এবং এর সাথে সাথে বোনাসেরও ব্যবস্থা হচ্ছে। কারখানাগুলোতে ঈদের ছুটি কোনোভাবেই 3 দিনের বেশি না দেওয়ার সুপারিশ করেছে শিল্প পুলিশ। করোনার বিস্তার ঠেকাতে শিল্পাঞ্চলে নিজ নিজ বাসায় থাকার পরামর্শও দিয়েছে তারা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনার নমুনা সংগ্রহ আর সংক্রমণের হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। 1 মাসের ব্যবধানে আক্রান্তের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। হাসপাতালেও এখন অর্ধেক শয্যা খালি। সংক্রমণের হার কমাকে ইতিবাচক বলছেন চিকিৎসকরা, তবে এখনই অসচেতন হলে আবারও বড় ধাক্কা দিতে পারে করোনা, এমন আশঙ্কাও তাদের। চট্টগ্রামে বেশিরভাগ নমুনা সংগ্রহ বুথের দৃশ্যই এখন এমন। ঘণ্টায় দেখা মিলছে 2-1 জন রোগীর। মাসখানেক আগেও এখানে ছিল দীর্ঘ লাইন, ভোগান্তি। করোনার নমুনা সংগ্রহ এবং শনাক্তের হার দুটিই কমছে চট্টগ্রামে। 1 মাস আগে প্রতিদিন গড়ে নমুনা সংগ্রহ হতো প্রায় 1,500, আর এখন হচ্ছে মাত্র 800। 29 জুন চট্টগ্রামে সর্বোচ্চ 445 জন আক্রান্ত হয়। 19 দিনের ব্যবধানে 18 জুলাই সে সংখ্যা নেমে আসে 98 জনে। মৃত্যুহারও নেমে এসেছে 2 থেকে 3 জনে। চট্টগ্রামের শনাক্তের হার পূর্বের থেকে অনেক কমে গেছে। এখন যেটা আগে 30-35% ছিল, সেটা এখন আমাদের মোটামুটি 18 থেকে 22-এর মধ্যেই চলতেছে। তো সার্বিক বিবেচনা করে আমরা বলতে পারি চট্টগ্রামে এখন রোগীর শনাক্তকরণের হারও কম, শয্যাগ্রহণের হারও কম। হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যাও কমছে উল্লেখযোগ্য হারে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে 8টি কোভিড হাসপাতালে প্রায় 650 শয্যার অর্ধেকই এখন খালি। বেডের কোনো অভাব নেই, মানুষ ইচ্ছে করলেই তাদের চয়েস মতো যেতে পারছে। অর্থাৎ সে কি প্রাইভেটে যাবে না সরকারিতে যাবে, এবং প্রাইভেটে গেলে কোথায় যাবে, অল আর ওপেন। তবে এর বিপরীত দিকও আছে বলে মনে করছেন এই চিকিৎসক। তার মতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনো বলার সময় আসেনি। অসচেতন হলে করোনার দ্বিতীয় ধাক্কা আরও ভয়াবহ হতে পারে। বিশ্বের দেশে দেশে প্রথম পিকের পরে একটু সময় দিয়ে দ্বিতীয় পিক এসেছে, এবং দ্বিতীয় পিকে অনেক বেশি মানুষ মারা গেছে। আত্মতৃপ্তিতে না ভুগে আমরা সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করার সময় হিসেবে এই সময়টুকুকে বিবেচনা করি। চট্টগ্রামে এই পর্যন্ত করোনা নমুনা পরীক্ষা হয়েছে প্রায় 50,000, আর রোগীর সংখ্যা 13,000। সুস্থ হয়েছেন প্রায় 6,500 জন। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনায় মানসিক চাপে বিপর্যস্ত জীবন। সব পেশার মানুষই কম বেশি মানসিক সুস্বাস্থ্যহীনতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন বিষণ্ণতা, আতঙ্ক, উদ্বেগ, খিটমিটে মেজাজের মতো প্রবণতা দেখা দিয়েছে অনেকের মধ্যেই, যার নেতিবাচক প্রভাব পড়বে দীর্ঘমেয়াদে। আর এজন্য বাজেট বৃদ্ধি সহ পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। সাইফুদ্দিন রবিনের প্রতিবেদন। আমার আন্ডারে 6 জন লোক খাওয়াইয়া, এখন আমি যদি কাম করে নিয়ে দেই তো বাচ্চারা খাবে কিভাবে চলবো, সামনে কিভাবে, টাকা না থাকলে তো টেনশন থাকবোই। কামাইয়া তো না গেলে তো ঝগড়া তো হইবই, মানে যে কামাই এই কামাই তাঙ্গের পেট ব্যথা চলে না বাবা। পেশা কি, কোন শ্রেণীর তাও বিবেচ্য নয়। মহামারী আঘাত এনেছে সবার জন্যই। সব শ্রেণী পেশার মানুষের মনোজগতে বিরূপ প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে থাকা অথবা সুস্থ হয়ে কাজে বের হওয়া বা আক্রান্তের সংখ্যা নিয়ে কাজ করা, প্রত্যেকেই আছেন মানসিক চাপে। অলরেডি আগে থেকে একবার এফেক্টেড হয়েছে এবং আমার বাচ্চা অলরেডি একবার এফেক্টেড ছিল, তো কিছুটা টেনশন তো অলরেডি কাজ করে। আমি যদি ইনফেক্টেড হয়ে যাই তাহলে আমার বাসার লোকজন ইনফেক্টেড হবে, বাচ্চাদেরকে নিয়ে টেনশনটা বেশি লাগে। তারপরে আমরা যারা আসতেছি আমাদের এই হেলথ রিস্কটা থেকেই যাচ্ছে। মনোবিদ বা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন প্রত্যেকেই বলছেন এই কয়েক মাসে মৃত্যু ভয়, বিষণ্ণতা, আতঙ্ক আর উদ্বেগের সঙ্গে আচরণজনিত নানান সমস্যা দেখা দিয়েছে সাধারণের মধ্যে। আর এই মানসিক চাপের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সামাজিক কাঠামোয়। করোনা মোকাবেলায় আমাদের এক ধরনের মানসিক অশান্তিতে থাকা, সংক্রমণের ভয়ে ভীত থাকা, তা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
আমরা বলছি যে লক্ষ প্রাণের বিনিময়ে একদিন হয়তো এই বিশ্ব থেকে করোনা ভাইরাস দূর হয়ে যাবে, কিন্তু আমাদেরকে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটি মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 2500 জন মানুষকে আমরা ফ্রি কাউন্সিলিং করেছি অনলাইনে, টেলি কাউন্সিলিং এবং ভিডিও কাউন্সিলিং। আমরা তখন দেখেছি যে মানুষের মনে কত রকম আতঙ্ক, ভয়, হতাশা, বিষণ্ণতা কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে সরকারের বাজেট বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তের যে কোনো অঞ্চল, ধনিক শ্রেণী থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ প্রত্যেকেই এই অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে দৃশ্যমান প্রতিক্রিয়া কিংবা অদৃশ্য চিন্তা আর আতঙ্কের মধ্যেই বসবাস করছেন। শ্রেণী আর পেশা যাই হোক না কেন, সাধারণের বিশাল সংখ্যক সাধারণের এই প্রতিক্রিয়া এবং এই দুশ্চিন্তা যে মানসিক স্বাস্থ্যের উপর যে বিরূপ প্রতিক্রিয়া ঘটাচ্ছে তার কিন্তু ফলাফল হবে আরও ভয়াবহ। সরকারকে তো অবশ্যই একটি বৃহৎ কর্মপরিকল্পনা নিতে হবে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদেরকে মানসিক স্বাস্থ্যে একটু বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর পেশাভিত্তিক কাউন্সিলিং বা পেশাভিত্তিক মানসিক স্বাস্থ্য পরামর্শ কিন্তু খুব জরুরি। মন যেভাবে চায়, আমাদের যেভাবে শরীর আমাদেরকে পারমিট করে সেভাবে যাতে আমরা কোপ করতে পারি, সেটা আসলে আমাদের খুব প্রয়োজন। চাপ সামলাতে না পারায় যাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে তাদেরকে মনোবিদদের পরামর্শ নিতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর। দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস শনাক্তে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াংয়ে শুরু হলো নিউক্লিক অ্যাসিড টেস্ট। উপসর্গ দেখা দেওয়ার আগেই সংক্রমিত ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব এই প্রক্রিয়ায়। চীনের জিনজিয়াংয়ে এ পর্যন্ত 82 জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস, যাদের 77 জনেরই নেই কোনো উপসর্গ। মহামারীর শঙ্কায় এক সপ্তাহ ধরে প্রদেশের রাজধানী উরুমচিতে জারি রয়েছে জরুরি অবস্থা। ভাইরাস বাহকদের সংস্পর্শে যাওয়ায় পর্যবেক্ষণে প্রায় 4000 মানুষ। জিনজিয়াংয়ে ব্যাপকভাবে কোভিড-19 সংক্রমণ রোধে শুরু থেকেই সতর্ক চীনা প্রশাসন। উপসর্গ দেখা দেওয়ার আগেই সংক্রমণের একদম শুরুতে আক্রান্তদের শনাক্তে শুরু হয়েছে নিউক্লিক অ্যাসিড টেস্ট। বিনামূল্যে এ পরীক্ষার জন্য সারা দেশ থেকে উরুমচিতে জড়ো হয়েছেন প্রায় 7000 স্বাস্থ্যকর্মী। গতকাল উরুমচিতে এসেছি, দ্বিতীয় দিনের মতো নমুনা সংগ্রহ করছি। প্রথম দিন আমাদের 10 জনের দলটি প্রায় 1700 মানুষের নমুনা নিয়েছে। বিভিন্ন শহর থেকে চিকিৎসক, বিশেষজ্ঞ আর স্বাস্থ্যকর্মীরা উরুমচিতে আসছেন। করোনা সংক্রমণ এখানে যেন মহামারীতে রূপ না নেয় তা নিশ্চিতে। এটা আমাদের জন্য ভীষণ ভালো খবর। সংক্রমণ রোধে জরুরি অবস্থা জারির পর খাবার সহ নিত্য ও জরুরি পণ্যের সংকটে যেন না পড়ে নগরবাসী তা নিশ্চিতে নানা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত শহরের প্রতিটি রাস্তা আর ময়লার ভাগাড়ে চলে জীবাণুনাশক ছেটানোর কাজ। বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিয়মিত চলছে অন্যান্য তদারকি। বয়স্ক, প্রতিবন্ধী বা ছোট শিশু নিয়ে যারা টেস্ট করাতে আসতে পারছেন না, তাদের ঘরে গিয়ে টেস্ট করা হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দেখছেন যেন একজনও টেস্ট থেকে বাদ না পড়েন। সরকারি তথ্য অনুযায়ী চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 84,000 মানুষ, মারা গেছেন 4600-র বেশি। ফেব্রুয়ারিতে শীর্ষ সংক্রমণ দেখে দেশটি। এরপর তা কমতে কমতে মে, জুনে দৈনিক গড় সংক্রমণ 100-র নিচে থাকলেও জুলাইয়ের মাঝামাঝি থেকে ক্রমশ বাড়ছে। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, করোনা নিয়ে ফ্রান্সের সবশেষ তথ্য জানবো আমাদের সহকর্মী আবু তাহিরের কাছ থেকে। তাহির, আপনার কাছে জানতে চাই, ফ্রান্সে কয়েকদিন ধরে হাজার বা হাজারের কাছাকাছি করোনা রোগী শনাক্ত হচ্ছে, যদিও সেটা সংখ্যায় খুবই কম। এই পরিস্থিতিতে ফ্রান্সের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবে? ধন্যবাদ রাহাত নাজ আপনাকে। আপনি জানেন যে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লকডাউন তুলে নেওয়ার পর অনেকটাই কম ছিল, কিন্তু গত 2 দিনে আমরা দেখেছি, ফরাসি গণমাধ্যমে এসেছে যে শতকরা 26 ভাগ বেড়েছে, এবং সেটি যদি হিসেব করা হয় বর্তমান সময়ের সাথে, তাহলে গত 3 সপ্তাহ আগে থেকে বর্তমানে প্রায় 66% বেড়েছে, যেটি আসলে এই মুহূর্তে ফ্রান্স সরকারকে অনেকটাই চিন্তার মধ্যে ফেলেছে। আপনি জানেন যে আজকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জন কাস্টেক্স তিনি ফ্রান্সের বিমানবন্দর
সেখানে দীর্ঘক্ষণ ছিলেন এবং বিমানবন্দরে তদারকির জন্যই গিয়েছিলেন। এবং নতুন করে ঘোষণা হয়েছে 16টি দেশের যাত্রীরা ফ্রান্সে আসলেই সাথে সাথে এয়ারপোর্টেই তাদেরকে পরীক্ষা করা হবে। সেখানে আমেরিকা, ব্রাজিল এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশই আছে যাদের নাম তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। বিশেষ করে আলজেরিয়া, বাহরাইন, ইসরায়েল, ইন্ডিয়া সেখানে আছে, সাউথ আফ্রিকা, কুয়েত, কাতার এবং দুবাই, ওমান, পেরু, সার্বিয়া, তুর্কি। এবং সুখবর হচ্ছে যে এই লিস্টে অ্যাটলিস্ট বাংলাদেশের নাম এই মুহূর্তে নেই। এই 16টি দেশকে বলা হয়েছে যে যারা বা যে সকল যাত্রী ফ্রান্সে প্রবেশ করবেন এয়ারপোর্টে বাধ্যতামূলক তাদেরকে পরীক্ষা করতে হবে। এবং অনেকগুলো বিষয় অবশ্য পরিষ্কার হয়নি, যেমন করোনার সার্টিফিকেট সংক্রান্ত বিষয়গুলো পরিষ্কার হয়নি। তবে এয়ারপোর্টে বিশেষ সেল গঠন করা হয়েছে এবং সেখানে বাধ্যতামূলক পরীক্ষার কথা বলা হয়েছে। অপরদিকে আরেকটি বিষয় যে ফ্রান্স সরকার এখন কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন, এবং শঙ্কার মধ্যে এজন্য পড়ে গেছেন বলে মনে হচ্ছে যে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে লকডাউনের আপাতত সম্ভাবনা নেই, তবে যে সকল এরিয়াতে করোনা শনাক্ত হবে সে সকল এরিয়া লকডাউন করা হবে। সুতরাং আবু তাহির, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে ফ্রান্সে অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, পর্যটনের জন্য ফ্রান্স বিখ্যাত। এখন এই সব এলাকাগুলোতে কিভাবে আপনার জনসমাগম হচ্ছে, আর সেসব এলাকাতে আপনার স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা হচ্ছে? যে পর্যটন খাতের যে বিষয়গুলো, মানে আইফেল টাওয়ার, লুভ মিউজিয়াম, এই দুইটি স্থান হচ্ছে ফ্রান্সের সবচেয়ে পর্যটন বান্ধব বা পর্যটনের জায়গা হিসেবে পরিচিত। সেখানে 30% এখন ধরেন আগের চেয়ে অ্যাক্টিভ হয়েছে। তবে উল্লেখজনক বিষয় হচ্ছে যে আজকের সংবাদ মাধ্যমে দেখেছি যে ফ্রান্সের টেলিভিশনগুলোতে বিতর্ক চলছে যে হঠাৎ করে কেন আবার করোনা বাড়লো, এবং যারা বিশ্লেষক আছেন তারা কিন্তু সবাই বলছেন যে ফরাসি জনসাধারণের অসচেতনতা এবং বিশেষ করে যখন লকডাউন উঠানো হলো তারপরে কয়েকটি আন্দোলন একসাথে হয়েছে, এগুলোর ইম্প্যাক্ট হয়তো বা পড়ছে। এখনো পর্যটন, যেহেতু বিমানগুলো এখনো ওইভাবে অ্যাভেলেবল হয় নাই এবং অন্যান্য দেশ থেকে এখনো পর্যটকরা আসতেছেন না, সেহেতু 30% বলা চলে যে পর্যটনগুলা চালু হয়েছে বা এই দর্শনীয় স্থানগুলো চালু হয়েছে। অপরদিকে একটা ব্রেকিং হচ্ছে যে ফ্রান্স সরকার ঘোষণা দিয়েছে বা তার জনগণের উদ্দেশ্যে বলেছে যে যারা স্পেনের কাতালোনিয়া যেতে চান তাদেরকে আপাতত না যাওয়ার জন্য বলা হয়েছে, কারণ কাতালোনিয়া এই মুহূর্তে একটা আক্রান্ত অঞ্চল বলা চলে। সবকিছু মিলিয়ে পর্যটন স্বাভাবিক নয় বিদায় সঠিকভাবে বলা আসলে কঠিন। তবে ওই সকল এরিয়ায় যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বিশ্লেষকরা বলছেন যে ঠিক সেগুলো মানা হচ্ছে না বিদায়ী হয়তোবা এই করোনা আবার দ্বিতীয়বার আসতে পারে বা করোনা আবার দ্বিতীয়বার ধাক্কা দিতে পারে। আবু তাহের, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। শীতে কোভিড-19 প্রকোপ ঠেকাতে এই বছর ইংল্যান্ডে নিয়মিত ফ্লু ভ্যাকসিন নেবেন 3 কোটি মানুষ। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। প্রথমবার সব বয়সী মানুষকে ফ্লু শট কর্মসূচির আওতায় আনা হচ্ছে। তালিকায় যুক্ত হয়েছে মাধ্যমিক স্কুলের শিশুরাও। এছাড়া করোনা রোগীর আশপাশে থাকা ব্যক্তি, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত মানুষ, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এবারের টিকাদান বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 13,500 ছাড়িয়েছে শুক্রবার। গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 157 জন, মৃত্যু হয়েছে আরও একজনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 24 ঘন্টায় চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলে 7টি ল্যাবে 842টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মহানগরীতে আক্রান্ত হয়েছেন 106 জন আর উপজেলায় 51 জন। বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 52 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,503 জনে। আর মোট মৃতের সংখ্যা 227। সিভিল সার্জন জানিয়েছেন, পশুরহাটে অসচেতনতার কারণে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে, আর এই জন্য স্বাস্থ্য বিভাগ হাট ইজারাদার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি করার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে এই মুহূর্তে শয্যা খালি আছে 274টি এবং আইসিইউ খালি আছে 14টি। প্রাইভেট হাসপাতালে
সাধারণ শয্যা খালি আছে 312টি এবং আইসিইউ খালি আছে 13টি। প্রিয় চট্টগ্রামবাসী, আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজেকে, নিজের শহরকে এবং এ দেশকে নিরাপদ রাখি। বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মানসম্মত সেবা না পেয়ে করোনা আক্রান্ত রোগীদের যেতে বলা হচ্ছে সদর হাসপাতালে। নমুনা সংগ্রহ নিয়েও আছে নানা ধরনের অভিযোগ। চিকিৎসক, কর্মকর্তারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অব্যবস্থাপনা, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন। অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। 50 শয্যার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলা 11টা অথচ হাসপাতালে অনুপস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তা। হাসপাতালের পাশে এই কর্মকর্তার সরকারি বাসা। সেখানে গিয়ে দেখা গেল ব্যক্তিগত চেম্বারে ভিজিট নিয়ে রোগী দেখছেন তিনি। আপনার ভিজিট নিয়েছে কয় টাকা? উপজেলার করোনা রোগীদের চিকিৎসা দেয়া হয় এই হাসপাতালে। ঠিকমতো সেবা না মেলায় রোগীদের যেতে হচ্ছে জেলা শহরের হাসপাতালে। পাথরঘাটা হসপিটালে ভর্তি করা হয়েছে আমার মামাকে সকাল 10টায় আইসোলেশন ওয়ার্ডে, কিন্তু সকালে যে তারা অক্সিজেন লাগাই গেছে তারপর কেউ আমাদের সাথে দেখাই করে না। নিরুপায় হয়ে আমরা এখন বরগুনা চলে আসছি। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ এনে স্থানীয় এমপির কাছে চিঠি দিয়েছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। তবে অভিযোগ অস্বীকার করে এই স্বাস্থ্য কর্মকর্তা দেন নানা অজুহাত। 2500 টাকা আমাদের স্বাক্ষর আছে, আমরা 2100 টাকা আমাদের দেশে, সেটাও ওই বাকি যে কি লইয়া করোনা ভাইরাসের এই মালামাল বহন করছি, আনছি 30 দিনের এই টাকাই দেওয়া লাগে, কিন্তু দেশে আমার 2500 টাকা ধরছে 5 দিনের, এ থেকে আবার 400 কেটে রাখছে, 2100 টাকা আমরা হাতে পাইছি। মহোদয় এই ব্যাপারটা সুরাহা করবে বলে উনি অনেক দিক নির্দেশনা দিয়েছে। 14টা অভিযোগের পরে প্রত্যেকটা অভিযোগই প্রায় ভিত্তিহীন। মসজিদের টাকা তো শুরু করছে, আমি মসজিদে যে পরিমাণ ডোনেট করি এই পরিমাণ তো কেউ ডোনেট করে না। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। এই ধরনের বিষয়গুলি অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখতে পারি। এটা অবশ্যই অনিয়ম। অফিস চলাকালীন সময় কোনোভাবেই বাসায় বসে রোগী দেখা যাবে না। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন শতাধিক রোগী সেবা নিতে আসেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।